নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি, সাথে আমি দীপান্বিতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। কেবল টিভি চ্যানেলগুলির রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা দূরীকরণের লক্ষ্যে সোমবার দিল্লিতে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করলেন ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটি এবং অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধিদের একটি দল। চলতি মাসের 2 তারিখ ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল 5 ফেব্রুয়ারি থেকে রাজ্যে নিউজ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এক গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি, অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এবং আগরতলা প্রেস ক্লাবের তরফে। রবিবার রাতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের রাজ্যে কেবল চ্যানেলগুলির সম্প্রচার সংক্রান্ত জটিলতা দূরীকরণের জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মুখ্যমন্ত্রী সে আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের কেবল চ্যানেলগুলির সম্প্রচার সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর পরিপ্রেক্ষিতে সোমবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ঐকান্তিক প্রচেষ্টায় নয়াদিল্লিতে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি এবং অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধিদের প্রায় 10 থেকে 11 জনের প্রতিনিধি এদিন দেখা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে। বৈঠকের পর প্রতিনিধি দলের তরফে বিশ্বেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুর তাদেরকে বলেছেন সমস্যাটা সৃষ্টি হয়েছে গোটা দেশে, তবে এক্ষেত্রে ত্রিপুরায় কোনো ধরনের প্রভাব পড়বে না। ত্রিপুরায় সংবাদ মাধ্যম যাতে ভালোভাবে কাজ করতে পারে এর জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রিপুরায় সংবাদ মাধ্যম যাতে ভালোভাবে কাজ করতে পারে এর জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী প্রশংসা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। ত্রিপুরার সমস্যা তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে অনুধাবন করেছেন। যতটা দ্রুত সম্ভব তিনি সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রতিনিধি দলকে। ত্রিপুরায় সংবাদ মাধ্যম যেভাবে কাজ করে চলেছে মানুষের স্বার্থে সেটা যাতে অক্ষত থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যেটুকু করা প্রয়োজন তা তিনি করবেন বলে আশ্বস্ত করেন প্রতিনিধি দলকে। দীর্ঘ বছর ধরে ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের স্যাটেলাইট চ্যানেল নেই। আগামী দিনে এ ধরনের স্যাটেলাইট চ্যানেল গড়ে তোলার জন্য পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে কিনা সে বিষয়টিও তুলে ধরা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে। প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রকের পদস্থ পদাধিকারীদের। প্রতিনিধিদের বক্তব্যটা সবাই শুনে ধৈর্য ধরে শুনেছেন এবং উনি সাথে সাথেই বলেছেন যে না, ত্রিপুরাতে যেহেতু কেবল টিভি ছাড়া অন্য স্যাটেলাইট টিভি চ্যানেল নেই, নিশ্চয়ই এটা আমরা দেখব। যে সমস্যা সারা দেশে শুরু হয়েছে, ত্রিপুরাতেও এটা একটা বড় প্রভাব পড়েছে, কারণ ত্রিপুরা রাজ্যে প্রায় 30টির মতো কেবল চ্যানেল এখন চালু আছে, আমাদের কোনো স্যাটেলাইট চ্যানেল নেই। আজকে থেকে নিয়ম মতো এটা বন্ধ হওয়ার কথা। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগে আমরা আজকে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করি। আমাদের সঙ্গে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধি এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিরা ছিলেন। আমরা ওনার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সমস্যা সারা দেশে তৈরি হয়েছে, এটা যাই হোক ত্রিপুরার ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না। এবং আমরা প্রান্তিক রাজ্য এবং যেখানে স্যাটেলাইট চ্যানেলের পরিকাঠামো আমরা গড়ে তোলা সম্ভব হয়নি এত বছর, আগামী দিনও হবে কিনা সন্দেহ আছে। এই বিষয়টা মন্ত্রী খুব সিরিয়াসলি নিয়েছে, মাননীয় মন্ত্রী, এবং উনি বলেছেন যে উনি বিষয়টা খুব ইতিবাচক ব্যাপারে দেখবেন। তাই নেই, সুতরাং একটা এথিক্যাল জার্নালিজম ত্রিপুরা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের এই আবেদন জানানোর খুব অল্প সময়ের মধ্যে 12 ঘন্টার নোটিশে ত্রিপুরা রাজ্যের 10-12 জন সাংবাদিক ছুটে এসছে দিল্লিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যোগসূত্রটা করে দিয়েছেন এবং বারবার অনুরাগ সিং ঠাকুরের সাথে যোগাযোগ করেছেন এই প্রবলেমটা যাতে সলভ হয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রফেসর ডক্টর ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি এবং অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধিরা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে সন্তুষ্ট হয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা আশাবাদী ত্রিপুরায় কেবল চ্যানেলগুলি সম্প্রচার করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখে পড়বে না।
প্রতিনিধি দলের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী অনুরাগ ঠাকুরের। স্যান্দন টিভি। ত্রিপুরায় শত্রু সম্পত্তি চিহ্নিত করতে তৎপরতা দেখাতে শুরু করল কেন্দ্রীয় সরকার। দেশভাগের সময় সম্পত্তি ফেলে পাকিস্তানে চলে যেতে হয় অনেকেরই। সে সম্পত্তির একাংশ শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়। যারা আইন মেনে সম্পত্তি হস্তান্তর করেছে তাদের সম্পত্তি সে আইনের অধীনে বিবেচ্য নয় বলে স্পষ্ট বার্তা দিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ শত্রু সম্পত্তি নিয়ামক শাখার আধিকারিকরা ত্রিপুরায় এসে জেলা শাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। কোনো কোনো ক্ষেত্রে যারা শত্রু সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন। বৈঠক ও শুনানির বিবরণ অনুযায়ী শত্রু সম্পত্তি বিশেষত চা বাগানের হাতে থাকা বড় ধরনের সম্পত্তি চিহ্নিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। শত্রু সম্পত্তির 1/3 দখলে আনতে জেলা শাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্র। শুনানির পরে ঊনকোটি জেলার রাংরুং চা বাগানের মালিক কর্তৃপক্ষ 1/3 জমি ছেড়ে দিতে সম্মত হয়েছেন। সারা রাজ্যে মোট 6351.89 একর জমি চিহ্নিত করা হয়েছে। শত্রু সম্পত্তি নিয়ামক সংস্থার এই সক্রিয়তায় উদ্বিগ্ন সেই সমস্ত সম্পত্তির উপর বসবাসকারী অনেক পরিবার। দেশভাগের সময় থেকে বিনিময়ের মাধ্যমে এই সমস্ত সম্পত্তি দখল করেছিলেন অনেকেই। অনেক ক্ষেত্রে তাঁদের দলিলও নেই, ফলে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমারের বক্তব্য এ ধরনের আশঙ্কা সম্পূর্ণ অমূলক। কাউকে উৎখাত করা হবে না। গত বছর প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ত্রিপুরায় শত্রু সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। স্যান্দন টিভি। 2023 বিধানসভা নির্বাচনের পর দলীয় কার্যালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 80,715 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। এর বাইরেও স্থানীয় নেতৃত্বদের হাত থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বহু ভোটার। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে যোগদান সভায় এই হিসেব তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, প্রদেশ বিজেপির সাংগঠনিক জেলা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার যোগদান করেছে সিপাহীজলা দক্ষিণে। মোট 14,900 জন যোগদান করেছে এই সাংগঠনিক জেলায়। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। এদিনে যোগদান সভায় তৃণমূল থেকে 5 জন নেতৃত্ব ও 40 জন কর্মী এবং সিপিএম দল ত্যাগ করে 9 জন কর্মী বিজেপি দলে যোগদান করে। নবাগতদের বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি জানায়, রাজ্যের বিভিন্ন স্থানে উৎসবের মেজাজে মানুষ বিজেপি দলে যোগদান করছে। দলের নতুন পুরাতন সকলে মিলে আগামী দিনে বিজেপি দলে কাজ করবে। এ দলের নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিনের কাজে নিরিখে মানুষ বিজেপি দলে যোগদান করছে বলে জানান তিনি। এর মধ্যে সদর রুরাল আমরা অবগত আছি যে আমাদের প্রশাসনিক জেলা 8টা থাকলেও আমাদের সাংগঠনিক জেলা 10টা। সদর রুরালে যোগদান করেছেন এখন পর্যন্ত 8,043 জন। সদর আরবান যোগদান করেছেন 5,993 জন। ঊনকোটি 6,653 জন। নর্থ 6,284 জন। খোয়াই 6,321 জন। সবচেয়ে বেশি সিপাহীজলা সাউথ 14,900 জন। সিপাহীজলা নর্থ 3,166 জন। সাউথ 10,599 জন। ধলাই 9,702 জন। গোমতী 8,994 জন। মোট 80,715 জন ভোটার। এটা আমাদের দলীয় দপ্তরে এটার হিসাব। এর বাইরেও দপ্তরের অনেক সময় নিজেরা অর্গানাইজ করে লোকালি অনেকে যোগদান করে নিচ্ছেন। প্রতিদিন সারা রাজ্যের কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি বিভিন্ন দল থেকে, এই যে বলছি একটু আগে 80,715 জন, এর মধ্যে এসে সিপিএম থেকে, তিপ্রা মথা থেকে, কংগ্রেস থেকে এবং আদার পলিটিক্যাল পার্টি যা আছে সব দল থেকে যোগদান করছেন।
বিজেপিতে গেলে জনজাতিদের সাথে অবিচার হবে, আর এটা তিনি অনুভব করেছেন। তাই টিপরামুথা দল তৈরি করে জনজাতিদের জন্য বিধানসভার কথা বলার সুযোগ তৈরি করেছেন। সোমবার মালঞ্চ নিবাসে টিপরামুথা দলের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন টিপরামুথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নির্বাচনের পর যারা বলেছিল একে মিশ্রাকে জানে না, এমনকি টিপ্রাসাদের অনেকেই এ নিয়ে মজা করেছিল, কিন্তু পরবর্তী সময় একে মিশ্রা রাজ্যে এসেছে। বুবাগ্রা যা বলে তা করে দেখায়। যে সাংবিধানিক দাবির কথা জনজাতি অংশের মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা পূরণ করে যাবে বলে দলের কর্মীদের আশ্বস্ত করলেন টিপরামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সোমবার মালঞ্চ নিবাসের টিপরামথা দলের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি আরও বলেন, মিজোরাম থেকে আসা ব্রুদের ত্রিপুরা থেকে বিতাড়িত করার জন্য বহু চেষ্টা করা হয়েছিল। বলা হতো মিজোরাম যাও, কিন্তু সরকারের সাথে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন কথা বলেন তখন ব্রু রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন মিলেছে। যেভাবে এদিন গল্প বানালেন প্রদ্যুৎ, আরও বলেন তিনি কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যেতে পারতেন, কিন্তু বিজেপিতে গেলে জনজাতিদের সাথে অবিচার হবে, আর এটা তিনি অনুভব করেছেন। তাই টিপরামথা দল তৈরি করে জনজাতিদের জন্য বিধানসভায় কথা বলার সুযোগ তৈরি করেছেন। বর্তমানে 13 জন বিধায়ক জনজাতিদের জন্য টিপরামথার হয়ে কথা বলেন, কারণ আজকেও জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য কিছুই মিলছে না। চিকিৎসার অভাবে জনজাতিদের মৃত্যু হচ্ছে, রাজ্যের বাইরেও যেতে হচ্ছে। তাই ন্যায় পেতে জনজাতিদের থামসা হতে হবে। যতক্ষণ জনজাতিদের মধ্যে এর উৎসাহ থাকবে ততক্ষণ পর্যন্ত লক্ষ্য থেকে কেউ হারাতে পারবে না। তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, অযোধ্যায় রামের মন্দির তৈরি করে রামকে আদর দিয়েছে, এখন জনজাতিদেরকেও আদর দেওয়ার জন্য দাবি করা হচ্ছে। मैंने महसूस किया कि हमारे टिपरासा को जस्टिस आज तक नहीं मिला। मैं नेता के बारे बात नहीं कर रहा हूं, मैं गरीब टिपरासा के बारे बात कर रहा हूं, जो गांव में है, जो स्टूडेंट है, जो मां है, जो किसी का दादू है, जो किसी का बच्चा है। आज त्रिपुरा में हमें जस्टिस नहीं मिलता है, हम लोग भूमिहीन हैं। तब मैंने टिपरामथा शुरू किया। मुझे कभी लगा कि ये बोलते हैं ना चिकन पार्टी, ये चिकन पार्टी आज इतना बड़ा हो जाएगा, नहीं। लेकिन माय डियर टिपरासर्स, आपको अपने मन में एक बात रखना पड़ेगा। व्हेनेवर टिपरासा कम्युनिटी जब अपना माइंड मेकअप करता है तो वो चीज छोटा नहीं रहता है, छोटा से शुरू होता है, अंत में बड़ा हो जाता है और वापस अपना अधिकार लेता है। প্রদ্যুৎ কিশোর দেববর্মন ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে বিষয়ে তিনি অভিযোগ তুলে বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী বলেছেন, বাংলা হরফে পরীক্ষার উত্তর না লিখলে তিনি মামলা করবেন পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ বলেন, তিনি কে একথা বলার? বুবাগ্রা অসুস্থ, দুর্বল হলেও বুবাগ্রাই। হুঁশিয়ারি দিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, যখন পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বলেছিল তোমরা বাংলাতে লিখতে পারবে না, উর্দুতে লিখতে হবে, তখন ভাষা আন্দোলন হয়ে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। তাই রাজনীতির বিষয় নয়, এটা অধিকারের লড়াই। ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ না করলে তারা ভবিষ্যতে চাকরি পাবে না। এর জন্য পর্ষদ সভাপতি যাতে রোমান হরফে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নেন বলে জানান প্রদ্যুৎ। कहता है कि आपको ऑप्शन नहीं दिया जाएगा, हमारे छात्रों को, स्टूडेंट्स को आपको रोमन स्क्रिप्ट में लिखने का ऑप्शन नहीं दिया जाएगा, आपको सिर्फ बांग्ला स्क्रिप्ट में लिखना पड़ेगा। बुबाग्रा बीमार है, कमजोर है, लेकिन बुबाग्रा है। अगर और ये पॉलिटिकल बात नहीं है, जब पाकिस्तान ने ईस्ट पाकिस्तान को कहा कि आप बांग्ला में नहीं बोल सकते हो, आपको उर्दू में लिखना होगा, बांग्लादेश ईस्ट पाकिस्तान में भाषा का आंदोलन हुआ, पाकिस्तान टूटा, बांग्लादेश बना, क्योंकि आपने किसी और के भाषा को कुचलने की कोशिश की। आज
अगर हमें बोला जाता है कि ऑप्शन, मैं बंगाली स्क्रिप्ट के अगेंस्ट नहीं हूं, लेकिन ऑप्शन रहना चाहिए कि हमारे बुकुंगबारा तिप्रासा स्टूडेंट को रोमन स्क्रिप्ट में लिखना हो या बांग्ला स्क्रिप्ट में लिखना हो या तेलुगु या देवनागरी में, ये ऑप्शन हमारे पास रहना चाहिए। और अगर कोई कहता है कि अगर आप बांग्ला स्क्रिप्ट को छोड़कर रोमन स्क्रिप्ट में लिखोगे तो आपके अगेंस्ट FIR फाइल किया जाएगा, मैं आपको बोलना चाहता हूं मुबाकरा कमजोर नहीं है, बीमार हो सकता है, लेकिन अगर आपने किया तो मैं आपको हिलाकर तिप्रासा आपको जवाब देगा। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্খল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সকলে এদিন সকালে মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। স্যান্দন টিভি। বামেরা ক্ষমতায় থাকাকালীন সময়ে সাধারণ মানুষের সমস্যার নিরসনের জন্য বহু কাজ হয়নি, যা বর্তমানে করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং আগরতলা পৌর নিগমকে। এক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন। সোমবার শহর দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা পরিদর্শনের সময় এমনই অভিমত ব্যক্ত করেন নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ পুর নিগমের অন্তর্গত 47, 48 এবং 38 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে এদিন মেয়রের সঙ্গে ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের শহর দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস, সবিতা কর সহ নিগমের প্রশাসনিক আধিকারিকরা। নিগমের মেয়রের পাশাপাশি প্রত্যেকেই প্রতিটি ওয়ার্ড পায়ে হেঁটে ঘুরে দেখেন। পরিদর্শনকালে নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, এখানকার স্থানীয় মানুষের নানা সমস্যা রয়েছে, বহু জায়গায় রাস্তা এবং ড্রেন নির্মাণ করতে হবে। তিনি জানিয়েছেন, এ রাজ্যে বামেরা ক্ষমতায় থাকাকালীন সময়ে সাধারণ মানুষের সমস্যা নিরসনের জন্য বহু কাজ হয়নি। সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে সে সমস্ত কাজগুলোকে এই মুহূর্তে করতে হচ্ছে রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং আগরতলা পুর নিগমকে। তবে শীঘ্রই সমস্ত কাজ সম্পন্ন করা যাবে, বিষয়টা এরকম নয়, এর জন্য কিছুটা সময় দিতে হবে। অনেকের কিছু সমস্যা ছিল, সেগুলি আমার মাননীয় বিধায়িকা মীনারানী সরকারের বরাবরে তারা দাবি রেখেছিলেন এবং আমাদের যিনি কর্পোরেটর আছেন ওয়ার্ডের তাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে আজকে আমরা ভিজিট করেছি, যে এই প্রয়োজন রাস্তাগুলি করা বা ড্রেন করার যেটা প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা লক্ষ্য করেছি। সার্বিকভাবে আমরা আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি বা যে সমস্যাগুলি আছে সমাধানের চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি। তো এই এলাকায় আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন পৌর নিগম বা সরকারের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, তারা এই এলাকার প্রকৃত উন্নয়নের কাজ তারা করেননি। সেই কারণে আমাদের কাজগুলি এখন অনেকগুলি করার প্রয়োজনীয়তা অনুভব করছি। সেই কারণে আমরা আমাদের কিছু সময় দিতে হবে। মাত্র 2 বছর হয়েছে আগরতলা পৌর নিগম। পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রত্যেককে এদিন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন, কিভাবে এলাকার সার্বিক উন্নয়ন করা যায় সে বিষয়ের উপর গুরুত্ব দেন সকলে। স্যান্দন টিভি। কোন রকম জোড়া তালি দিয়ে নির্মাণ করা হচ্ছে জারুলবাছাই এলাকার রাস্তা, কোন রকম হেলদোল নেই নেতা নেত্রীদের। 2 নম্বরে এই কাজে পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। জারুলবাছাই এডিসি ভিলেজের পশ্চিম জারুলবাছাই এলাকায় নতুন করে পিচের রাস্তা তৈরি করা হয়, কিন্তু দুর্ভাগ্য এই রাস্তা স্থানীয়দের পথ চলাচলের উপযুক্ত নয়, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় নাগরিকরা। ঠিকাদার এতটাই 2 নম্বরে কাজ করেছেন যে হাত দিয়ে সহজেই রাস্তার পিচ তোলা যায়, এর জন্য কোনো যন্ত্রের উপর নির্ভর করতে হয় না। স্থানীয় নাগরিকদের অভিযোগ, ঠিকাদার এই রাস্তা নির্মাণের জোড়াতালির কাজ দেখেও নেতা মন্ত্রীরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। এ যদি হয় রাস্তার হাল, তাহলে আগামী দিনে বর্ষার মরশুমে সাধারণ মানুষকে যে কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে তা একমাত্র সময় ছাড়া কেউই বলতে পারবে না। আর এ কারণে অবিলম্বে কাজ বন্ধ রাখার দাবি জানান স্থানীয় নাগরিকরা। একই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নতুনভাবে যেভাবে পিচ দিতেছে এটা এগেন্সিও তো না, তো এভাবে কাম করে লইব। এই এলাকার বাসী যে নেতা আছে, নেতা নেত্রী আছে, তারা যেভাবে চোখে দেখে না এভাবে যে কাম করতেছে, নেতা নেত্রী বালা করে যদি দেখে যদি কত কামটা এ কাম এই মনোবস্থা হয়েছিল 1 ইঞ্চিও তো না 8 ইঞ্চি
8 ইঞ্চি পিচ দিয়েছে এরপরে যে রুলার চাপে আরো কমতেছে, এভাবে কেমন হয়? তো আমরা চাইতেছি এটা আবার নতুন করে দিতেই এই কামটা কেউ পছন্দ করে না, আবার প্লাস জনসাধারণ লাগে ক্ষতি। বর্ষা সিজনে এই রাস্তার অবস্থা কী দিব? এই সুদিনে যদি এই রাস্তা এমন পরে কী দিব? বর্ষা সিজনে থাকবো এই রাস্তাটা? থাকতো না। আমরা নতুন করে এই রাস্তাটা আবার হইতে চাই। কোন রাস্তায় কোন জায়গায় যাওয়া যায়? এই জায়গাটা এই যেভাবে নতুন দিতেছে এই রাস্তাটা আবার নতুন করে দিতে লাগবে, নাহলে আমরা মানতো না। কই কই যাওয়া যায়? ভারতীয় জনতা পার্টির দল এবং সরকারের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বক্তব্য রাখতে গিয়ে প্রতিটি মুহূর্তে বলে থাকেন জনজাতি অংশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল স্বার্থান্বেষী মুষ্টিমেয় কয়েকজন ঠিকাদার কিংবা চুনুপুটি নেতা নেত্রীদের কারণে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি যে নষ্ট হয়ে চলেছে তা জারুল বাছাই এই রাস্তাটি সবচেয়ে বড় দৃষ্টান্ত। নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি দল এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য এ সমস্ত স্বার্থান্বেষী মুষ্টিমেয় ঠিকাদার এবং চুনুপুটি নেতা নেত্রীদের বিরুদ্ধে দল এবং সরকারকে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। স্যান্দন টিভি। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএমকে প্রায়শ্চিত্ত করতে হবে। সোমবার সোনামুড়া বেজিমারা স্কুল মাঠে এক যোগদান সভায় এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 2023 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবব্রত ভট্টাচার্যকে এলাকার মানুষ বিশ্বাস করতে পারেনি। যাকে বিশ্বাস করে বিধায়ক বানিয়েছেন তাকে জিজ্ঞেস করবেন। সোনামুড়ার উন্নয়নের জন্য তিনি বিধানসভায় গিয়ে কটি কথা বলেছেন, জনগণের কোনো উত্তর এলাকার এই বিধায়ক দিতে পারবেন না। তাই তাদের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। আগামী লোকসভা নির্বাচনে বেজিমারা এলাকা থেকে সিপিআইএম ও কংগ্রেসকে একটিও ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আহ্বান করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সোমবার সোনামুড়া বেজিমারা স্কুল মাঠে হয় এক যোগদান সভা। যোগদান সভায় এই কথাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 213 পরিবারের 817 জন ভোটার কংগ্রেস সিপিআইএম দল ত্যাগ করে সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এর মধ্যে কংগ্রেসের জেলা সভাপতি জাকির হোসেন ও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। নির্বাচনকে সামনে রেখে মোদিজির প্রতি আস্থা রেখে মানুষ একটাই সংকল্প নিয়েছে যে অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে মোদিজির হাতকে শক্তিশালী করবে। সেই লক্ষ্যমাত্রাকে রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। মাইনরিটি অংশের মানুষ, আমার যে প্রশ্নটা ছিল যে মাইনরিটি অংশের মানুষ আজকে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলা হতো, হিন্দুত্ববাদী দল বলা হতো, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে না, এই ভারতবর্ষের যদি প্রকৃত যে ধর্মনিরপেক্ষ দল যদি হয়ে থাকে ভারতীয় জনতা পার্টি। আজকে বিজেপি ক্ষমতায় আসার পর তারা বলেছিল যে মোদিজি আসলে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে বিতাড়িত করা হবে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে মোদিজি আসার পর এবং ত্রিপুরা রাজ্যে তৎসঙ্গে বিজেপি সরকার আসার পর একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই ত্রিপুরা এবং ভারতবর্ষ যোগদান সভাকে কেন্দ্র করে এক আলোচনা সভা সংগঠিত হয়। আলোচনা সভা উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলার দক্ষিণাংশের বিজেপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ আরও অন্যান্যরা। যোগদান সভায় গিয়ে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিএমকে তুলোধুনো করেন। অন্যদিকে নবগঠিত কংগ্রেসের জেলা সভাপতি জাকির হোসেন দল ত্যাগ করে বলেন, কংগ্রেস দলের উপর তার বিশ্বাস উঠে গেছে, কংগ্রেস সিপিআইএম এর কাছে বিক্রি হয়। সেজন্য তিনি আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আপনি কি আজকে বিজেপিতে যোগদান করছেন? আজকে বিজেপিতে জয়েন দিয়েছি। আগে কি দল করতেন? কংগ্রেস দল। কেন এই সময়ে এই মুহূর্তে বিজেপিতে যোগদানের কারণ? দীর্ঘদিন কংগ্রেস দল করার কারণে দেখছি যে কংগ্রেস সিপিএম এর কাছে বিক্রি হয়, এই কারণে আমি বিজেপিতে জয়েন দিচ্ছি। কি পোস্টে আসতো আপনি কংগ্রেস আমলে? কংগ্রেস থাকাকালীন এই ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এতটা আগে নিতে পারতেন, এত দেরিতে সিদ্ধান্ত নিলেন? দেখছিলাম কংগ্রেসের পরিবেশ কেমন হয়, দেখছি যে কংগ্রেসের পরিবেশ ত্রিপুরা রাজ্যের থেকে সর্বশেষ হয়ে গেছে। আগামী দিন কংগ্রেসের পরিস্থিতি ভালো হবে না ত্রিপুরা রাজ্যে।
যোগদান সভার শেষে রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বেজিমারা বাজারে একটি পার্টি অফিসের উদ্বোধন করেন। স্যান্দন টিভি। সোমবার রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে থানা স্তরের মোট 17 জনের রদবদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ থানা। ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে থানা স্তরের এই রদবদল। রাজধানীর পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জিকে বিশালগড় থানার ওসি করা হয়েছে। পরিবর্তে পূর্ব থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে জিআরপি থানার ওসি সঞ্জীব সেনকে। পশ্চিম থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমারকে সোনামুড়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে সোনামুড়া থানার ওসি পরিতোষ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম থানার ওসি হিসেবে। সিদাই থানার ওসি রাজু ভৌমিকে আগরতলা ট্রাফিক ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। আগরতলা ট্রাফিক ইউনিট থেকে এস কান্ত বর্ধনকে দায়িত্ব দেওয়া হয়েছে সিদাই থানার ওসি হিসেবে। তেলিয়ামুড়া থানার ওসি অজিত দেববর্মাকে চাম্পাহাওড় থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মাকে উত্তর জেলার এসপি অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া লেফুঙ্গা, লেম্বুছড়া, কাকরাবন, তৈদু, ছৈল্যাংটা, মনোবঙ্কুল, চাম্পাহাওড় সহ বিভিন্ন থানার ওসিকে রদবদল করা হয়। পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জনের স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার। কোটিপতি 2 ছেলে থাকেন প্রাসাদ সমভবনে, আর অসহায় বাবা জীবনযাপন করছে মাটির ঘরে। ভাগ্যের কি নির্মম পরিহাস! ভরণ পোষণের জন্য আদালতের কড়া নাড়তে হচ্ছে অসহায় জন্মদাতা পিতাকে। আমবাসা মহকুমার ডুলুবাড়ি এলাকার বাসিন্দা রাজমোহন রুদ্রপাল। বয়স শতকের সীমানা অতিক্রম করে গেলেও কাগজে পত্রে 96। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজের জীবনে কিছুই সঞ্চয় করতে পারেনি নিজের 2 পুত্র সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে। জীবনের শেষ সময়ে ছেলেরা তাঁদের কর্তব্য পালন করবে, হয়তো সেই আশায় বুক বেঁধেছিলেন রাজমোহন রুদ্রপাল। কিন্তু বার্ধক্য বয়সে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই হতভাগা বাবা। রাজমোহন রুদ্রপালের 2 ছেলে গোপাল রুদ্রপাল এবং নেপাল রুদ্রপাল। বড় ছেলের বয়স যখন 3 বছর, তখনই তাদের মা এই ধরনের ত্যাগ করে চলে যান। ছোট ছেলে ছিল তখন 21 দিনের। মায়ের মৃত্যুর পর বাবা রাজমোহন রুদ্রপাল কোলে পিঠে করে মানুষ করেন 2 ছেলেকে। রাজমোহন রুদ্রপাল দ্বিতীয় সংসার করেন, কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই ধরনের মায়া মমতা ত্যাগ করে চলে যান তাঁর দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় সংসারে 2 ছেলে, এদের মধ্যে দুজনেই আর্থিক দিক দিয়ে এতটা সচ্ছল নয়। তবু বাবাকে নিজেদের কাছে রেখে সেবা যত্ন করে চলেছেন তারা। রাজমোহন রুদ্রপালের বড় ছেলে একজন নামি দামি ব্যবসায়ী। পৈতৃক সম্পত্তির উপর ব্যবসা করে বিশাল অট্টালিকা হাঁকিয়েছেন বড় ছেলে গোপাল রুদ্রপাল, কিন্তু জন্মদাতা পিতার খোঁজ খবর রাখেন না। ছোট ছেলে নেপাল রুদ্রপাল সরকারি কর্মচারী। এমন 2 ছেলে থাকতে জন্মদাতা বাবা আজ নিজের মৃত্যু কামনা করছেন। অবশেষে কোনো পথ না পেয়ে ভরণ পোষণের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন রাজমোহন রুদ্রপাল। আদালত রায় দিয়েছেন 2 ছেলে গোপাল এবং নেপাল প্রতি মাসে 3000 টাকা করে মোট 6000 টাকা বাবাকে দেবেন। আমার চাকরি নিছে, তার কাছে সব সংসারী বার হত্যা বান্ধটাই নিছে, আর আমরা ফকির বানাই দিস ফকির। দিছে 3000 টাকা করে দিতে লাগবে। কত জানি দিছে 6000 দিজনে 3000 6000 দিছে দিছে না, মানে কোর্টের থেকে হচ্ছে জানা লাগবে রাইস লো আর কি। বার্ধক্য বয়সে যেখানে বাবাকে সেবা যত্ন করার কথা 2 সন্তানের, সেখানে বাবা জীবন যাপন করছে অসহায় অবস্থায়, আর ছেলেরা তাদের চাকচিক্য বজায় রেখেছে বাবু আনায়। কবি কৃত্তিবাস ওঝা তার পিতা পুত্র কবিতায় লিখেছিলেন, কভু পিতা পুত্র হয় আর কভু পুত্র হয় পিতা। এই নীতি কথাগুলো আজ যে শুধুমাত্র পাঠ্যপুস্তকের কথা, তা এক বাক্যে প্রমাণিত হয় এই ঘটনায়। কবি সাহিত্যিকদের নীতি কথায় আজ বিসর্জিত এই সভ্য সমাজ। বার্ধক্য বয়সে বাবাকে অশ্রু জলে ভাসতে হবে, তা হয়তো কোনো বাবাই কামনা করেননি। কোলেপিঠে করে মানুষ করার পর ভবিষ্যতে ছেলে বট বৃক্ষ হয়ে দাঁড়াবে অসহায় বাবার।
এ আশা আকাঙ্ক্ষাই থাকে চিত্র জুড়ে। হয়তো রাজমোহন রুদ্র পালও এই একই আশা আকাঙ্ক্ষাই করেছিলেন, কিন্তু বিধির লিখন কে খন্ডাতে পারে? ছেলেরা রাজমোহন রুদ্রপালের বট বৃক্ষ হওয়া তো দূরের কথা, লতানো গুল্ম হতে পারল না। এ ঘটনা প্রকাশ্যে আসতে মহকুমা জুড়ে ছিছিরব উঠতে শুরু করেছে। স্যান্দন টিভি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রান্নাঘর সহ বসতঘর। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনা বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকায়। সোমবার বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের বাড়িতে আচমকাই অগ্নিসংযোগ ঘটে। বাড়ির গৃহিণী শিবানী পাল জানিয়েছেন, রান্নাঘরের উনুনে রান্নার করার সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। চোখের পলকে এই আগুন ছড়িয়ে পড়ে। একটি ড্রামে থাকা জল দেওয়া সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। হইচই শুরু করে বিক্রমাদিত্য পালের পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এ আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্না হয়েছে, রান্না হওয়ার পরে আমি একটু ঘরে আই দেখি যে ওমা আগুন দেখিয়া আমি এরপর জল মারতে মারতে না তুমি এর কারেন্টে ট্রেন হলো আগুনটা জ্বলে গেছে। অনেক জল মারছি, জল মারতে মারতে আর নিবে না। কি মনে হয় আগুনের সূত্রপাত কোথা থেকে? সূত্রপাত ফাটার থেকে আগের শুকনো বেড়া তো শুকনো বেড়ার থেকে বেড়াত লাগিয়ে গেছে, বেড়াত লাগিয়ে গেছে। আর অল্প সাধারণ দেখছি, প্রথমে আমি সাধারণ দেখছি, এবার জল মারতে মারতে ফাঁফা করে সব জ্বলে যাবে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? হয়েছে অনেক খবর, আবার টাবার সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, রান্নাঘর রান্না সব। এলাকাবাসীর প্রচেষ্টায় বসত ঘরের বেশ কিছু আসবাবপত্র ঘর থেকে বাইরে বের করে আনা সম্ভব হলেও বসতঘর এবং রান্নাঘরকে এই অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি। বিক্রমাদিত্য পাল জানিয়েছেন, প্রায় 7 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে? তোমার রান্না করতে লাগছে যে পাতাতে আগুন লেগে গেছে, এরপরে এক ড্রাম জল আছে, ওইটা দিয়ে যাই বাঁচানো হয়েছে। লোকজন বাটার লোকজন আইছে, তারা এসে আগুন নেমে আইছে। অতটুকু রান্না করতে লাগিয়েছে, রান্নাঘর লাগছে, যাবতীয় জিনিসপত্র অনেক কিছু পড়ে গেছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি করবে অ্যাসেসমেন্ট করা হইবে একটা অনুমানিক। এ ঘটনায় ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় বড়সড় ক্ষতি হয়নি। স্যান্দন টিভি। 15 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি এক মাসব্যাপী সারা রাজ্যের সাথে ধলাই জেলার প্রতিটি প্রান্তে চলছে মাসব্যাপী সড়ক নিরাপত্তার উপর নানান কর্মসূচি। 5 ফেব্রুয়ারি ধলাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয় সড়ক নিরাপত্তা বিষয়ের উপর এক আলোচনা সভা, যেখানে উপস্থিত থেকে সড়ক নিরাপত্তার উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ভারতীয় মজদুর সংঘ আমবাসা মহকুমা কমিটির সভাপতি সম্পাদক সহ পুলিশের পক্ষে এসআই গোবিন্দ দাস। স্বাগত ভাষণে এক মাসব্যাপী জন সচেতনতার নানা দিক তুলে ধরেন জেলা পরিবহন আধিকারিক বাবুল দাস। সেমিনারে বাস, জিপ, ম্যাক্স, অটো, টমটম চালক থেকে শুরু করে পুরো এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ন্যাশনাল রোড সেফটি অ্যাওয়ারনেস 2024 এই প্রোগ্রামের অঙ্গ হিসাবে আমরা আজকে আমবাসা পিআরটিআইতে এক সেমিনারের আয়োজন করেছি। এই সেমিনারে এলাকার বিভিন্ন স্টেক হোল্ডার এবং মোটর শ্রমিক, স্কুল স্টুডেন্ট প্রত্যেককে নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছি। এই সেমিনারে আমরা কুইজ কম্পিটিশনের ব্যবস্থা রেখেছি। সড়ক সুরক্ষায় কিভাবে প্রতিবেশীদের এবং নিজে এবং ওর পরিবারের প্রত্যেককে সচেতন করা যায়, এই ব্যাপারে আমাদের কিছু কোয়েশ্চেন ব্যাংক আছে। এ নিয়ে আমরা কুইজ কম্পিটিশন করেছি এবং আগামী দিনে বেস্ট ড্রাইভারদের সচেতন করার জন্য 5 জন ড্রাইভারদের আমরা পুরস্কৃত করব। পাশাপাশি আগামী দিনে আমরা বিভিন্ন পথচারীর মধ্যে হেলমেট ডিস্ট্রিবিউশন করার একটা
প্রোগ্রাম আমরা রেখেছি, এটা আগামী দিনে আমরা করব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। বিভিন্ন ধরনের আপডেট দেখতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।